ক্লাস 9 আজকে আমরা একটা সহজ চ্যাপ্টার একটু পড়ে নিই। এটা হচ্ছে বোর্ডে আমি কিছুটা লিখেই রেখেছি টাইম সেভ করার জন্য। মিশ্রণের উপাদানের পৃথককরণ। তো এখানে কয়েকটা বিষয় আমাদেরকে পড়তে হবে, যে প্রথমত মিশ্র পদার্থ কারা, তারপরে আমরা মৌলিক যৌগিক পদার্থ, এগুলো ক্লাস 7-8 অল্প অল্প করে শিখেছি। তারপরে হচ্ছে যে পৃথককরণটার উদ্দেশ্যটা কি, আমাদের কি কারণে আমরা পৃথককরণ করব, আর তার পদ্ধতি সমূহ, কয়েকটা পদ্ধতি আছে। তো পৃথককরণ আমরা বাড়িতে কম বেশি কিছু কিছু ক্ষেত্রে করে থাকি, আর বিশেষ করে এগুলো আমাদের বিভিন্ন কলকারখানায় বা বিভিন্ন ল্যাবরেটরি যেখানে রিসার্চ হয় সেখানে পৃথককরণ প্রস্তুত করতেই থাকে। যেমন বাড়িতে আমরা দেখেছি রান্না করার আগে বা ভাত রান্না করার আগে ভাতে যদি চালের সঙ্গে যদি কিছু কাঁকড় ধুলো নোংরা থাকে সেগুলো আমরা হ্যান্ডপিক করে হাতে তুলে ফেলে দিয়ে তারপরে ভাতটা রান্না করি। তো সেটাও একটা পৃথককরণ পদ্ধতি। তো আমরা নিচু ক্লাসে শিখেছি যে প্রথমত মৌলিক পদার্থ কারা, না এই অক্সিজেন, নাইট্রোজেন, লোহা, তামা, এরকম প্রায় 100টার মতো মৌলিক পদার্থ আছে। আমরা পিরিয়ডিক টেবিল দেখলে বুঝতে পারবো, ভালো করে চিনতে পারবো। আর বাকিগুলো সব যৌগিক পদার্থ। মৌলিক পদার্থের সংখ্যা সীমিত 100-র মতো, আর বাকিগুলো সব যৌগিক পদার্থ। তো তোমরা 9-10-এ উঠে যাচ্ছে আস্তে আস্তে, তোমাদেরকে ভালো করে জানতে হবে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক। যদিও এটা অন্য চ্যাপ্টার, অন্য বিষয়, তাও এখানে আমাদের কিছুটা কাজে লাগবে, জানতে লাগবে। তো আর বাকিগুলো যৌগিক পদার্থ, যেমন জল, চুন, মোম, এছাড়া আমরা খুব কমন নাম জানি কার্বন ডাইঅক্সাইড। এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছি, সেখানে আমরা অ্যাসিড, বেস, সল্ট, বিভিন্ন অ্যাসিড, বেস আর লবণের নাম পড়েছি, সেগুলো সব যৌগিক পদার্থ। এবারে মৌলিক পদার্থের সঙ্গে মৌলিক পদার্থ মিশেও মিশ্রণ তৈরি হতে পারে, যৌগিক পদার্থের সঙ্গে যৌগিক পদার্থ মিশেও মিশ্রণ তৈরি হতে পারে, আর মৌলিক যৌগিক একসঙ্গে মিশেও মিশ্র তৈরি করতে পারে। মিশ্রণের কন্ডিশন হচ্ছে তারা যখন একসঙ্গে থাকবে তাদের মধ্যে আপসের কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। রাসায়নিক বিক্রিয়া একটা কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও মিশ্র পদার্থ থাকতে পারে। আমাদের বায়ুর কথা যদি আমরা ভাবি, বায়ুতে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, যারা কিনা মৌলিক পদার্থ, তার সঙ্গে মিশে আছে জলীয় বাষ্প, এটা যৌগিক পদার্থ। আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশে আছে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডস, সেগুলো কিন্তু যৌগিক পদার্থ। আবার আমরা যদি চুন জলের কথা ভাবি, বা আমরা যখন শরবত খাই তাতে কিছুটা লবণ, কিছুটা চিনি জলে ভালো করে মিশে শরবত তৈরি করি, সেটাও কিন্তু একটা মিশ্র পদার্থের উদাহরণ। তাহলে পৃথককরণের উদ্দেশ্যটা কি? পৃথককরণের উদ্দেশ্য আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা কাজে কিছু আসে না। ওই প্রথমেই বললাম, যেমন চাল কাপড় আলাদা করা, বা লবণের সঙ্গে যদি কিছু পড়ে থাকে সেটাকে আলাদা করে দেওয়া। কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি খুব গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের এখানে চ্যাপ্টারে আছে, দেখবে যেটা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম যখন মাটির তলা থেকে খুঁড়ে তাকে সংগ্রহ করা হয়, তাকে পৃথক করতে লাগে, এবং সেই পদ্ধতিগুলো আমরা দেখবো। সেখান থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথা, পিচ, এইসব জিনিস পাওয়া যায়। এই পৃথককরণ যদি পদ্ধতি বলা যায়, সেখানে কিন্তু দুরকম পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি, আর একটা হচ্ছে ভৌত পদ্ধতি। তো এখানে আমাদের রাসায়নিক পদ্ধতি নিয়েও কিছু ভাবতে হচ্ছে না, আমাদের কয়েকটা ভৌত পদ্ধতি আছে, আর তার মধ্যে থেকেও আমাদের কয়েকটা পড়তে হবে, সবগুলো পড়তে লাগবে না। তবে যদিও সব কটা পদ্ধতি সহজ। আমাদের যে কটা পদ্ধতি আছে সেখানে টোটাল আমরা যদি দেখি, একটা ক্যালাসন হতে পারে, পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, ক্রোমাটোগ্রাফি, সেপারেটরি ভ্যারাবল। এর মধ্যে আমাদের আপাতত ধরো ক্যালাসনটা থাকবে না, বাদ দিয়ে দাও। পাতন থাকবে, আংশিক পাতন থাকবে, ঊর্ধ্বপাতন থাকবে না। ঊর্ধ্বপাতনটা তাও আমি বলে দিতেও পারি, একটু সহজ আছে। ক্রোমাটোগ্রাফিটা দরকার নেই, সেপারেটরি প্যানেলটা লাগবে। তো আমরা তাহলে এবার একটু পাতনটাকে বোঝার চেষ্টা করি। এগুলোকে মুছে দিচ্ছি। পাতনটা নর্মালি
তরল পদার্থের সঙ্গে যদি কোনো একটা কঠিন পদার্থ দ্রবীভূত থাকে, সেই মিশ্রণকে পাতনের সাহায্যে খুবই সহজে পৃথক করা যায়। তাহলে আমরা যদি 1 নম্বরে পাতন লিখি, তোমরা বই খুলে ছবিটা দেখে নেবে একটু। ছবিটা আমি এখানে এত ভালো করে এখন আঁকতে পারছি না। মোটামুটি এরকম আমরা এরকম সেপারেট করতে পারি। এরকম একটা ফ্লাক্স নেওয়া হয়, মনে করো আমরা চিনি আর জলই নিচ্ছি, চিনি প্লাস জল। আমরা এমনি এদেরকে পৃথক করতে পারবো না, খালি চোখে চিনিকে দেখাই তো যায় না যে ফুটে বের করে নেব, সম্ভবই না। আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এটা বইতে সুন্দর করে ছবি আঁকা আছে, দেখে নেবে। মেন পদ্ধতিটা কি না, একটা ফ্লাক্সের মধ্যে চিনি আর জলের মিশ্রণকে নেওয়া হবে। এটা চিনি, জল, লবণ ও জলও যদি হয় একই রকম হবে। তো লবণ আর জল একে যদি আমি উত্তপ্ত করি, একটা টাইম পরে ফুটতে থাকবে, মোটামুটি নিয়ার অ্যাবাউট 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে থাকবে। তো এখান থেকে জলের কণাগুলি বাষ্পীভূত হবে, দিয়ে এখান থেকে বেরোবে। এগুলো আরও ফাইনলি করার জন্য অনেক রকম সেট আপ করা হয়। তো আমি খুব রাফলি বলছি, এখানে এমন সিস্টেম করা হয় যে বাইরের চারদিক দিয়ে জল ঢুকবে বেরোবে, ঠান্ডা জল ঢুকবে বেরোবে, যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো এখান থেকে জলগুলো বাষ্পীভূত হবে, দিয়ে এখানে এসে ঠান্ডা হবে। এরকম যদি প্রসেস কন্টিনিউ চলতে থাকে, শেষে কি দেখা যাবে না, এখানে চিনি, এ তো আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পীভূত হতে পারবে না, সুতরাং চিনি বা লবণ এখানে পড়ে থেকে যাবে। পুরো সম্পূর্ণ জলটা বাষ্পীভূত হতে 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 আবার ঘনীভবন হয়ে এই পাত্রে জল হিসাবে জমা হবে। খুবই সহজ একটা পদ্ধতি। আমি আরেকবার বলে দিচ্ছি কি না, চিনি আর জলের একটা ভালো মিশ্রণ, যেটাকে আমি চিনির কণাগুলোকে আলাদাভাবে কোনোভাবে পৃথক করতে পারবোই না। সেখানে কি করা হচ্ছে না, একটা ফ্লাস্কে নেওয়া হচ্ছে, দিয়ে তার উপরে এগুলো সেট আপ থাকে, কাঁচের সেট আপগুলো দিয়ে নিচ থেকে হিট করা হবে, দিয়ে জলটা বাষ্পীভূত হয়ে 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 এই পাত্রে এসে ঠান্ডা হয়ে আবার ঘনীভবন হয়ে জল হয়ে যাবে, আর যে চিনি বা লবণ পাটটা থাকবে সেটা এই পাত্রেই থেকে যাবে। তাহলে এইভাবে খুব সহজেই আমরা কঠিন পদার্থ যেটা দ্রবীভূত থাকছে তরলের মধ্যে এইভাবে পৃথক করতে পারি। এটা জলের সঙ্গে চিনি হলো, অন্যান্য তরলের মিশ্রণের ক্ষেত্রেও একই কাজ হতে পারে। তাহলে এইটা হয়ে গেল আমাদের পাতনের ধারণা। পরে হচ্ছে আংশিক পাতনে আসবো। তার আগে আরেকটা বলে দিই, অনেক সময় দেখা যায় কিছু কিছু বইতে আছে, যেমন ছায়ার বইতে আছে, এরপরে আমরা দেখবো দুটি তরলের মিশ্রণকে কিভাবে পৃথক করা যাচ্ছে। তরল প্লাস তরলে যদি তাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি হয় অন্তত, যেমন এখানে একটা উদাহরণ আমি লিখে রেখেছিলাম, আমাদের বইতেও দেখলে দেখতে পাবে। 30 ডিগ্রি ডিফারেন্সে কে ছিল, যেমন অ্যাসিটোনের স্ফুটনাঙ্ক 56 ডিগ্রি সেন্টিগ্রেড, একজনের হচ্ছে 56 ডিগ্রি, অ্যাসিটোনের হচ্ছে 56 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তার সঙ্গে থাকবে ধরো জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এদের অনেকটাই ডিফারেন্স টেম্পারেচার, স্ফুটনাঙ্ক। তো আমি যদি এরকম উত্তপ্ত করতে থাকি এরকম একটা মিশ্রণ, সেখানে যখন 56 ডিগ্রিতে পৌঁছে যাবে, তখন এই অ্যাসিটোন যেটা থাকবে সেটা দ্রুত হারে বাষ্পীভূত হবে, জল সেই তুলনায় বাষ্পীভবন হবে কম হবে। তাহলে একই রকমভাবে এই 56 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত হতে 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 এখান থেকে অ্যাসিটোনটা গিয়ে এই পাত্রে জমা হবে, এই পাত্রে জল থেকে যাবে। তবে এই পদ্ধতিতে 100% বিশুদ্ধীকরণ সম্ভব নয়, কিন্তু অনেকটাই হয়ে যাবে যতই কাজে লাগে। এবং এটাকেই যখন মাল্টিপল স্টেপে করা হবে, সেটাকেই আমরা বলবো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন। সেক্ষেত্রে যদি তাদের তাপমাত্রার স্ফুটনাঙ্কের যে স্ফুটনাঙ্ক তার যদি 30-এর ফারাক না থাকে, 20-রও যদি নিচে হয়, 20 ডিগ্রি সেন্টিগ্রেডেরও নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু সম্ভব। সেটা একটু দেখা যাক কিরূপ হয়। সিস্টেমটা বা ব্যবস্থাটা অলমোস্ট সেম, কিছুটা মডিফাই করা হয়।
এবং ইন্ডাস্ট্রিয়ালি যেটা করা হয় সেটা আরও অনেক জটিল, কিন্তু আমাদের ল্যাবরেটরিতে যেটা করা হয় সেটাকে আমি একটু সিম্পলিফাইড করে বলার চেষ্টা করছি কীভাবে হতে পারে। এটা তো এখান থেকে যেমন ছিল থাকবে, এর সঙ্গে একটা কলাম এমনভাবে যোগ করা হবে এই জায়গাটায়, এখানে ছোট ছোট কাঁচের ছোট ছোট কাঁচের বল থাকবে, ঠিক আছে, ছোট ছোট কাঁচের বল থাকবে। এইবারে আমাদের দুটো যে কোনো পদার্থ যাদের টেম্পারেচারের ডিফারেন্স, যেটা স্ফুটনাঙ্ক ডিফারেন্সটা অনেকটা কম, যেমন অ্যাসিটোন আর অ্যালকোহল যদি ধরা যায়, মিথাইল অ্যালকোহল তার 65 ডিগ্রি সেন্টিগ্রেড আর অ্যাসিটোন একটু আগে দেখলাম 56 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এদের ডিফারেন্স কত? প্রায় 9 ডিগ্রি, 56 60 65, হ্যাঁ 9 ডিগ্রি। তাহলে এইরকম যদি অবস্থা হয় তাকে কিন্তু আমি পাতন দিয়ে সরাসরি পৃথক করতে পারবো না, কারণ এখানে যে জমা হবে তাতে মিথাইল অ্যালকোহলও অনেকটা চলে যাবে, আবার অ্যাসিটোনও চলে যাবে। তার জন্য কি করছে বিশেষ পদ্ধতি, আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এখানে কি হয়, যখন প্রথমে উত্তপ্ত করা হবে, টেম্পারেচার যখন 56-এ চলে যাবে, তখন কি হবে না অ্যাসিটোন যেটা সেটা বেশি বেশি করে বাষ্পীভবন হবে, তার সঙ্গে যেটা মিথাইল অ্যালকোহল 65 ডিগ্রি সেন্টিগ্রেড যার স্ফুটনাঙ্ক, সেটাও কিন্তু বাষ্পীভবন হবে। কিন্তু কি হবে, এখানে যখন পৌঁছে যাবে, এইখানে এই কাঁচের বলগুলোর সঙ্গে যখন ওরা আসবে, তখন এই মিথাইল অ্যালকোহলের যেহেতু স্ফুটনাঙ্ক বেশি, মানে এটা কম অনুদ্বায়ী, এটা এর গায়ে গায়ে জমা হয়ে যাবে, দিয়ে আবার ঘনীভবন হয়ে আবার তরল বা লিকুইডফাইড যেটা হবে দিয়ে আবার এখানে ফিরে আসবে। আর এই অ্যাসিটোন যেটা 56 ডিগ্রি, সেটা কিন্তু বেশি বেশি করে এখান থেকে গিয়ে এখানে জমা হবে। তাহলে এই পদ্ধতিতে কি হচ্ছে, এখানে থেকে যাবে 65 ডিগ্রি মিথাইল অ্যালকোহল, আর এখানে বেশি বেশি করে চলে যাবে অ্যাসিটোন। এইটাকে, এটা তাও কিছুটা তো অ্যালকোহল থেকেই যাবে, এইটাকে যদি আমরা আরও পিউরিফাই করতে যাই তখন এইটাকে আবার মাল্টিপল স্টেপে নিয়ে যাবে, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল জটিল প্রসেস থাকে। কিন্তু মেন সিস্টেমটা হচ্ছে এইটা, যে এখানে এমন কন্ডেন্সার থাকবে যে এখানে এর পুনরায় এখানে চলে আসবে, আর যার স্ফুটনাঙ্ক কম সে বেশি বেশি করে চলে যাবে। এইটা হলো তাহলে আংশিক পাতন। আংশিক পাতনের মধ্যে কি হচ্ছে, তাহলে আমরা দুটো তরল পদার্থ তাদের স্ফুটনাঙ্ক যদি 20 থেকে কম হয় তখন এটা করতে পারি। তার মানে কি 20 বেশি হলে পারবো না? অবশ্যই পারবো, সেটা আরো ভালো হবে। আমরা যেখানে যদি 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি ডিফারেন্স হয় তাহলে সেটা আরো ইজিলি সেপারেট করা যাবে। এবারে আসছি যেটা সব বইতে নেই, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনটা কেমন এটা এক্সট্রা আমি বলে দিচ্ছি। ঊর্ধ্বপাতনটা কিছু কিছু পদার্থ আছে যেগুলো সরাসরি তরলে পরিণত না হয়ে সাধারণত গ্যাসে পরিণত হয়। যেমন আমাদের বাড়িতে যদি ন্যাপথালিনের গুলি থাকে, সেগুলোকে তরল হতে আমরা দেখবো না, সেগুলো রাখলে সরাসরি গ্যাসে পরিণত হবে। এরকম কিছু অ্যামোনিয়াম ক্লোরাইডও আছে। তো আমাদের যদি এরকম একটা মিশ্রণ হয়, এরকম যদি আমরা কাঁচের পাত্রে রাখি, তাহলে সেরকম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, তার সঙ্গে ধরো বালি মিশে আছে, বালি মিশিয়ে দিয়েছি, দিয়ে আমরা পৃথক করতে চাই, তাহলে এখানে আমরা মিশ্রণটা নেব, দিয়ে এরকম একটা ফানেলকে তার উপরে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এই জায়গাটায় কটন বা তুলো দিয়ে সিল করে দেবো, দিয়ে একে খুব হালকাভাবে হিট করবো। তাহলে হিট করলে কি হবে, বালি তো কোনোভাবে বাষ্পীভূত হবে না, বাষ্পীভূত হবে কি নিষেধ হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তারা গিয়ে এই ফানেলের গায়ে 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 গিয়ে প্রথমে সরাসরি গ্যাস হবে, আবার ঠান্ডা যখন হবে এই জায়গাগুলোতে জমা হবে। তাহলে এই ঊর্ধ্বপাতন পদ্ধতিতে এরকম পৃথক করা সম্ভব। এবার আসছি সেপারেটরি ফানেল বা পৃথককরণ ফানেল। এই সিস্টেমটা কি না, যদি দুটো তরল হয় যারা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া তো করবেই না, তার সঙ্গে মিশবেও না, ঘনত্ব আলাদা, একজন ভারী একজন হালকা, এবং যদি হয় ধরো কোনো কারণে জলের সঙ্গে পেট্রোল মিশে গেছে অনেকটা, তাহলে আমরা জানি জল ভারী। একটা পাত্রে ধরে এরকম অবস্থা আছে যেখানে দেখা যাবে যে নিচের দিকে হয়তো জল আছে, জল ভারী, নিচের দিকে জল, আর উপরের পাটে আছে পেট্রোল। তাহলে পেট্রোলের ঘনত্ব কম, হালকা তৈল তেলের জিনিস, এটা উপরে থাকবে, আর জল ভারী নিচে থাকবে। তাহলে এদের ক্ষেত্রে আমরা কিভাবে পৃথক করব,
তা খুবই সহজ, যে বইতে দেখবে সুন্দর করে ছবিগুলো আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এনে দিচ্ছি। এখানে একটা স্টপ কক টাইপের থাকবে, যেটা দিয়ে ট্যাবের মতো অন অফ করা যাবে। এবারে এইটাকে এই পাত্রে ঢেলে দেওয়া হবে, দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। দিলে কি হবে, মানে একইভাবে যেটা ভারী জল সেটা নিচের দিকে চলে আসবে, এদিকটা জল আর উপরে পেট্রোল থাকবে। এইবার আমি যদি একটা নিচে পাত্র রেখে এই স্টপ কপটা খুলে দিই, তাহলে এটা আস্তে 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 নামতে থাকবে, ফটাফটা ফটা করে। এখানে যখন পড়বে ড্রপ 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 করে, এটা আস্তে 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 নামতে থাকবে। তাহলে যখন এই স্টপ ককের কাছাকাছি চলে আসবে, আমরা যদি তখন স্টপ ককটা বন্ধ করে দিই, তাহলে নিচে পুরোটা জল এসে যাবে, আর উপরে থেকে যাবে পেট্রোল। তাহলে এইগুলো খুবই সহজ পদ্ধতি, বইতে দেখলেই, ছবি দেখলেই বুঝতে পারবে। এবার আমরা যদি পরীক্ষার কথা ভাবি, পরীক্ষাতে কি আসতে পারে? পরীক্ষায় দুটো জিনিস আসতে পারে। একদম সরাসরি জিজ্ঞেস করতে পারে যে এই পদ্ধতিতে আমরা কাদেরকে পৃথক করতে পারবো। ধরো বললো যে সেপারেটরি ফানেলের সাহায্যে আমরা কাদের পৃথক করতে পারি। সেখানে তখন আমাদের লিখতে হবে যে দুটো তরল পদার্থ যাদের ঘনত্ব আলাদা, যারা পরস্পরের সঙ্গে মিশে যায় না, দুটো আলাদা লেয়ার বা স্তর হয়ে থাকে, তাদেরকে আমরা সেপারেটরি ফানেল দিয়ে পৃথক করতে পারি। আরেকটা কি হতে পারে, দুটো নাম বলে দিল, দুটো বা তিনটে বা কোনো একটা মিশ্রণের নাম বলে দিল, তাদেরকে কি করে পৃথক করব? যেমন বললো চিনি জলে মিশে গেছে, সেটাকে পৃথক করবো কীভাবে? তখন আমাদের কিন্তু লিখতে হবে যে পাতন পদ্ধতিতে আমরা তাদের পৃথক করতে পারি। এরকম প্রচুর এক্সাম্পল আছে, আমাদের আস্তে আস্তে শিখতে হবে। কিন্তু মেন জিনিসটা হচ্ছে এই চারটে পদ্ধতি, কোন কোন পদ্ধতিতে কি করা যায়। এর বাইরেও অনেক পদ্ধতি আছে, টুকটাক ক্লাসে আলোচনা করা হয়। যেমন ধরো কোনো যদি চৌম্বক পদার্থ থাকে, মিশে থাকে, লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে আমরা জাস্ট চুম্বক নিয়ে গেলেই তাতে আটকে যাবে, সেইভাবে আমরা পৃথক করে নিতে পারি। তারপরে আর যদি অনেকগুলো মিশে থাকে, সব সময় একটা সিস্টেম অনেক সময় একটা স্টেপে হয় না, মানে অনেকগুলো পদ্ধতি হয়তো অ্যাপ্লাই করতে হতে পারে। প্রথমে একটাকে বের করে নেওয়া হলো, তারপর আর একটাকে বের করে নেওয়া হলো, এইটা একটা। আর যে জায়গাটা থাকে সেটা হচ্ছে যে মেন পেট্রোলিয়াম যখন মাটির তলা থেকে সংগ্রহ করা হয়, তাকে ক্রুড অয়েল বলে। সেই ক্রুড অয়েলটাকেও এইরকম ধাপে ধাপে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা ওটাকে আংশিক পাতনের সাহায্যে দেওয়া যায়। এবার এখান থেকে তোমরা বইতে যেগুলো পড়ে নেবে, একটু দেখে নেবে ছবিগুলো, যেখানে কোন কোন স্তরে কোন কোন পদার্থগুলো পাওয়া যায়। যেমন সাধারণ উষ্ণতায় যারা গ্যাসীয় পদার্থ, তাদেরকে ইজিলি সেপারেট করে নেওয়া যায়। তারা দেখবো আমরা যে 30 ডিগ্রির নিচে তারা আলাদা স্তরে পৃথক হয়ে যাচ্ছে। তারপর আবার একটু টেম্পারেচার বাড়ানো হয়, সেখান থেকে দেখা যাবে যে ন্যাপথা টাইপের যেগুলো, সেই রিলেটেড পদার্থগুলো পৃথক হয়ে যাচ্ছে। তারপর আর একটু টেম্পারেচার বাড়ানো হলো, সেখানে কেরোসিন, পেট্রোল, ডিজেল আলাদা হবে। এবং অবশিষ্ট শেষের দিকে ভেসলিন, যেগুলো সলিড, সাধারণ উষ্ণতায় কঠিন, তারা পৃথক হয়ে যাচ্ছে। এবং আরও টেম্পারেচার বাড়ালে প্যারাফিন, মোম, এবং শেষে যেটা পড়ে থাকছে আমরা জানি ওই রাস্তা করা হয় পিচ বলে যেটাকে। এবং এখানে আমরা ক্লাস 10-এ উঠে শিখব। এখন একটু জাস্ট বলে রাখছি, এই পদার্থগুলো তো কার্বন দিয়ে তৈরি হয়, মেনলি কার্বন আর হাইড্রোজেন থাকে, মেনলি থাকে কার্বন আর হাইড্রোজেন। তো এই কার্বনের সংখ্যা যত বাড়তে থাকে, তত তাদের স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা যখন কম থাকবে তারা গ্যাস, একটু বেশি হলে তরল, আর বেশি হলে কঠিন। এটার সংখ্যা প্রায় 1 থেকে আমরা দেখবো C1 থেকে C30 বা C30 পর্যন্ত আছে। যেমন C1 দিয়ে যেটা হবে সেটা হচ্ছে মিথেন গ্যাস, CH4। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেনও হতে পারে। যেমন আমাদের রান্নার গ্যাস যেটা এলপিজি বলে, তাতে যেটা বেশি থাকে C4H10 হবে বিউটেন, তাহলে এটাও গ্যাস। কিন্তু একটু যখন বেশি হবে, পেট্রোল, কেরোসিন, ডিজেল, তাদের কার্বনের সংখ্যা প্রায় 11 থেকে 15 চলে যাবে। মোম যখন হবে 21-22 চলে যাবে। পিচ হলে 30 বা তার থেকে আরও বেশি। তো এইবারটাও একটু পড়ে নিতে হবে, আর বেশি কঠিন কিছু নেই। এই চ্যাপ্টারটা এরকমই সহজ এবং ছোট চ্যাপ্টার। এইটা আজকে করিয়ে দিলাম আমি, বাকি বইটা পড়বে। আর যে জায়গায় সমস্যাগুলো আছে পরে আমি ক্লাসে দেখিয়ে দেবো, বা আমাকে লিখে পাঠালে সেই জায়গাগুলো আমি আলোচনা করে দেবো। আর কোনো জায়গা বাকি থাকলো কি?
ঠিক আছে, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি।